নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি পর্ব দ্বিতীয়। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব। জমজমাট নাটকের মধ্যখানে যেন হঠাৎ আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল। কোবরেজ মশাইয়ের গলা খাকারি না? হ্যাঁ, তাই বটে। বিশালাকায় সুকান্তি পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে 70 সানানো গলা বেজে উঠেছে। বাবা বলেছেন ভিড় ছাড়তে হবে। পাড়ার মহিলারা মাথায় কাপড় টেনে চুপ করে গেলেন। শুধু জটা চাননি ডুকরে উঠলেন, ও মেজদা গো, আমার জটা আজ লক্ষ্মী ছাড়া হলো গো। থাম! যেন একটা বাঘ হুঙ্কার দিল। তোর জটা আবার লক্ষ্মী ছাড়া না ছিল কবে? একেবারে শেষ করে ফেলেছে তো। ভিড় সরে গেছে। কোবরেজ মশাই ভাগ্নে বউয়ের কাছে গিয়েও যতটা সম্ভব ছোঁয়া বাঁচিয়ে হেঁট হয়ে 2 আঙুলে নাড়ি টিপে ধরেন, আর মুহূর্তকাল পরেই চমকে ওঠেন। যাক, সব রং তামাশা ফক্কিকার, শুধু নাটকের একটা দৃশ্যই জখম নয়, হাগা গোড়াই নাটকটাই খতম। বাহুবারম্ভে লঘুক্রিয়ার এহেন উদাহরণ আর কখনো কেউ দেখেছে না শুনেছে? জটার বউয়ের এই আচরণটা যেন ধষ্টামোর চরম, ক্ষমার অযোগ্য। ছি ছি, মেয়ে মানুষের প্রাণ বলে কি এমনই কাঠ পরমায়ু হতে হয় গা? তবে এই মানুষের কপালে যে অশেষ দুঃখ তোলা আছে তাতে আর কারোর মতভেদ থাকে না। মরে গিয়ে তুলসী তলায় শুয়ে আবার 4 দণ্ড পরে ঘরে উঠে শোয়, ঢকঢক করে এক বাটি গরম দুধ গেলে। এমন মেয়ে মানুষের খবর এর আগে হেরা অন্তত কেউ পাননি। ছি ছি, কি ঘেন্না! পুরুষের প্রাণ হলে আর ওই স্বর্ণ সিন্দুরটুকু জিভে ঠেকিয়েই চোখ খুলতে হতো না। কিন্তু যাই বলো, জটার বউ খুব খেল দেখালে বটে। এইবার শাশুড়ি মাগির হাতে যা খোয়ার হবে টের পাচ্ছি। মাগির যা অপমানই হয়েছে আজ। কিন্তু যাই বলো, তুলসী তলা থেকে অমন হুট করে ঘরে তোলাটা ঠিক হয়নি। একটা অঙ্গ পাশ্চিত্তির করার কর্তব্য ছিল। কে জানে বাবা, সত্যি বেঁচে ছিল না কোনো অপদেবতায় ভর করলো। আমার তো কেমন ছন্দ হচ্ছে। থাম সেজো বউ, সাত সন্ধে এক ঘাটে পথ যাই ভাবলে গা ছমছম করবে। কিন্তু চাউনিটা একটু কেমন কেমনই লাগলো। না না, ওসব কিছু না। কোবরেজ মশাই তো বললেনই, আচমকা ধাক্কা খেয়ে ভিড়মি গেছিল। নে বাবা, চল চল, সৃষ্টি সংসারের কাজ পড়ে না হোক 5 দণ্ড সময় বৃথা নষ্ট হলো। জটার মার আদিক্ষেতারা দেখলি? যেন বউ মরে বুক একেবারে ফেটে যাচ্ছে। দেখেছি, দেখতে আর বাকি কিছুই নেই। বুক যদি ফেটেছে তো বউ জিওরে ওঠায়। বড় আশায় ছাই পড়ল। ভাবছিল তো বেটা তার ভাগ্যিমান হলো, আবার এক্ষুনি তার বিয়ে দিয়ে দান সামগ্রী গয়নাপত্র ঘরে তুলবে। বাক্যের স্রোত আর থামে না। ঘাটে পথে আপন আপন বাড়ির চৌহদ্দির মধ্যে বাক্যের বৃন্দাবন বসে যায়। এত বড় একটা ঘটনাকে এত সহজে জড়িয়ে ফেলতে ইচ্ছে কারুরই হচ্ছে না। জটার মাকে পেরে ফেলবার এত বড় সুবর্ণ সুযোগটাও মাঠে মারা গেল। জটার বউয়ের ওপর কিছুতেই আর প্রসন্ন হতে পারছে না কেউ। বউটা যেন সবাইকে বড় রকমের একটা ঠকিয়েছে। জ্ঞাতি খুশাশুড়ি খবর পেয়ে আঁচলের তলায় লুকিয়ে আলতা পাতা আর সিঁদুর গোলা এনেছিলেন, যাতে প্রথম সিঁদুর দেওয়ার বাহাদুরিটা তারই হয়। সেগুলো এখন ঘাটে ভাসিয়ে এলেন। যতই হোক, মনার জন্য আনা তো। তার রাগটা তারই বেশি হচ্ছে জটার বউয়ের ওপর। না, নাম কেউ জানে না, জানবার চেষ্টাও করে না। জটার বউ এই তার একমাত্র পরিচয়। এরপর শেষ পরিচয় হবে অমুকের মা। তবে আর নামের দরকার কি?
নামে দরকার নেই, কিন্তু তার কথায় সকলেরই দরকার আছে। সেই দরকারি কথাগুলোর মধ্যে হঠাৎ জ্ঞাতি খুড়শাশুড়ি বলে উঠলেন, আমাদের বাপের বাড়ির দেশ হলে ও বউকে আর ঘরে উঠতে হতো না, ওই গোয়ালে কি ঢেকশেলে জীবন কাটাতে হতো। দু একজন মুখ চাওয়াচাই করলেন, জীবন নিয়ে বিচারটা কেন? খুড়শাশুড়ি ফের রায় দেন, একে তো তুলসী তলায় বার করা, তারপর আবার কত বড় অনাচার ভাবো, মামা শ্বশুরের ছোঁয়াচ খাওয়া। কবরেজ মশাই যখন নির্ভরসায় নাড়ি টিপে ধরলেন, তখনই তো আমি হ্যাঁ। অবশ্যই উনি ভেবেইছিলেন মরেই গেছে, আর মরে গেলে সৎকারের আগে দেহ শুদ্ধ তো একটা করতেই হতো, কিন্তু এ যে একেবারে জল জ্যান্ত জিগে উঠল, পাশ্চিত্যের না করলে কি চলবে? বহু গবেষণান্তে স্থির হলো, মামা শ্বশুর স্পর্শের পাতক স্বরূপ একটা প্রায়শ্চিত্ত জটার বউকে করতেই হবে। তাছাড়া মরা বাঁচার পাতাকে আর একটা, নইলে জটার মাকে পতিত থাকতে হবে। বেচারা অপরাধিনী তো অচৈতন্য, জটার মাও জটাকে খুঁজে বেড়াচ্ছেন, কাজেই একতরফা ডিক্রি হয়ে যায়। কিন্তু সত্যবতী এসবের কিছুই জানে না। ও এক অদ্ভুত গৌরবের আনন্দে ছলছল করতে করতে বাপের সঙ্গে সঙ্গে বাড়ি ফেরে। রাগ করে বাবাকে উল্টো কথা বলেছিলেন, বলছিলেন কিনা চিকিৎসা টিকিৎসা কিচ্ছু জানি না। সাধে কি আর সত্য অত দুঃসাহস করে বাবাকে হাতে ধরে বলেছিল একটু ওষুধ দিতে? তাই না বেচারি বউটা বাঁচলো। আহা, সত্য যখন শ্বশুর বাড়ি যাবে, তখন যদি সত্যর বর মুখের অলক্ষ্যে একটু হাসি ফুটে ওঠে, অমনি মেরে সত্যকে মেরে ফেলে বেশ হতো। বাবা খবর পেয়ে গিয়ে একটি মাথা স্বর্ণ সিন্দুর মধু দিয়ে মেরে খাইয়ে দেবেন, আর একটু পরেই সত্য চোখ খুলে সবাইকে দেখে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে ফেলবে। ওহ, কি মজাই হবে তাহলে। দেশ শুদ্ধ লোকের তাক লেগে যাবে সত্যর বাবা রামকালী কোপড়েচের গুণের মহিমা। বাপরে বাপ, সোজা বাবা তার। গায়ের আর কোন মেয়েটার এমন বাপ আছে? হাসির কথা ভাবতে ভাবতে হঠাৎ সশব্দে হেসে ফেলা সত্যর বরাবরের রূপ। রামকালী চমকে প্রশ্ন করলেন, কি হলো, হাসলি যে? সত্য কষ্টে সামলে নিয়ে ঢোক গিলে বলল, এমনি। তোর ওই এমনি হাসিটা একটু কমা দেখি, প্রায় সহাস্যেই বলেন রামকালী, নইলে এরপর শ্বশুর বাড়ি গিয়ে ওই জটার বউয়ের দশা হবে তোর। মনটা বড় প্রসন্ন রয়েছে। এই সামনের রাত না হোক কতকগুলো ঝঞ্ঝাট ঝামেলায় পড়তে হতো, জটার বউ তার হাত থেকে বাঁচিয়েছে। বাপের মনের প্রসন্নতার কারণটা অনুমান করতে না পারলেও প্রসন্নতাটুকু অনুধাবন করতে পারে সত্যবতী, এবং তারই সাহসে প্রায় উচ্ছ্বসিত ভাবে বলে, ওই জন্যেই হাসলাম, আমি মরে গেলে তুমি বেশ গিয়ে বাঁচিয়ে দেবে। বটে, বলে স্বল্প ভাষায় রামকালী নিঃশব্দে হনহন করে খানিকটা অগ্রসর হয়ে যান, এবং সত্যবতী বাপের সঙ্গে তাল রাখতে প্রায় ছুটতেই থাকে। হঠাৎ এক সময় থেমে রামকালী বলে, মরে গেলে স্বয়ং ভগবানও এসে কিছু করতে পারে না, বুঝলি? জটার বউ মরেনি। মরেনি? সত্য একটু আনমনা হয়ে যায়। মরাটা তাহলে আর কোন রকম? হঠাৎ চিন্তার গতি বদলায়। সত্য সহজ সুখে বলে, কিন্তু বাবা, তুমি গিয়ে নারী দেখে স্বর্ণ সিন্দুর না কিনা খাওয়ালে ওই রকম মরা মরা হয়েই তো থাকতো জটার বউ, আর সবাই মিলে বাঁশ বেঁধে নিয়ে গিয়ে পাকুড়তলা শ্মশানে পুড়িয়ে দিয়ে আসতো। রামকালী একটু চমকালেন। আশ্চর্য, এতটুকু মেয়ে এত তলিয়ে ভাবে কি করে? আহা, মেয়ে মানুষ, তাই সবে বৃথা। এই মগজটা যদি নেরুটার হতো। তা হলো না। 8 বছরের হাতি এখনো অ আ হইতে দাগা বুলাচ্ছে। নেরু রামকালীর দাদা কুঞ্জর শেষ কুড়ন্তি। 13টা ছেলে মেয়ে মানুষ করবার পরে 14টার বেলায় রাস একেবারে শিথিল হয়ে গেছে কুঞ্জ আর তার পরিবারের। ছেলেটা বামুনের গরু হবে আর কি, কিন্তু
মেয়ে সন্তানের বোধ করি এত বেশি তলিয়ে ভাবতে শেখা ভালো নয়। তাই রামকালী ঈষৎ ধমকের সুরে বললেন, থাম থাম, মেলা বকিসনি, পা চালিয়ে চল, গহীন অন্ধকার হয়ে গেছে দেখেছিস? অন্ধকার? সত্যবতী সতাচ্ছিল্যে বলে, অন্ধকারকে আমি ভয় করি নাকি? এর চাইতে আরো অনেক অনেক অন্ধকারে বাগানে গিয়ে পেঁচার চোখ গুনি না। অন্ধকারে কি করিস? চমকে ওঠেন রামকলি। সত্য থতমত খেয়ে বলে, আমি একলা নয়, নেডু আর পুন্নি পিসিও থাকে, পেঁচার চোখ গুনি। হঠাৎ রামকালী হা হা করে হেসে ওঠেন, অনেকক্ষণ ধরে দরাজ গলায়। এই মেয়ে আবার ধমকাবেন কি, শাসন করবেন কি? নির্জন পথে অন্ধকারের গায়ে সেই গম্ভীর গলায় দরাজ হাসি যেন স্তরে স্তরে ধ্বনিত হতে থাকে। বানরজাদের চণ্ডী মণ্ডপ থেকে উৎকীর্ণ হয়ে ওঠেন দু একটি গ্রাম্য পৌর। বদ্যি চাটুর্যের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। একলা অমন অন্ধকারে হাসে কেন? একলা কি আর, নিশ্চয়ই ধিঙ্গি মেয়েটা সঙ্গে আছে, নইলে আর। ওই এক মেয়ে তৈরি হয়েছে রামকালী, ও মেয়ে নিয়ে কপালে দুঃখ আছে। আর দুঃখ? টাকার ছালা ঘরে ওর আবার দুঃখ? শুনছি নাকি বর্ধমানের রাজার কাছ থেকে লোক এসেছিল কাল, রাজার সভা কবরে ছাবার জন্য স্বার্থে। তাই নাকি? কই শুনিনি তো। তাহলে গায়ের মায়া কাটলো এবার চাটুর্যে? না না, শুনছি যাবে না বটে, তবু ভালো। তোমায় বললো কে? কুঞ্জর বড় ছেলেটা বলছিল। ভালোই, এই বয়সে আবার বিদেশে গিয়ে রাজ দরবারে চাকরি। তবে রামকালীর মতিগতি বড় বেয়ারা। অত বড় ধিঙ্গি মেয়েকে এতটা বার বাড়তে দেওয়া উচিত হয় না। পাড়ার ছেলেগুলো হচ্ছে ওর খেলুড়ি। হ্যাঁ, গাছে চড়তে, সাঁতার কাটতে, মাছ ধরতে বেটা ছেলের 10 গুণ ওপরে যায়। এটা একটা গৌরবের কথা নয় খুড়ো? যতই হোক মেয়ে ছেলে, তাই আবার একটা মান্যি মান ঘরের বউ হয়েছে। তারা টের পেলে ও বউ ঘরে নিতে বেঁকে বসবে না? একটা কলঙ্ক রটিয়ে দিতেই বা কতক্ষণ? বদ্যি চাটুর্যে তার ধিঙ্গি মেয়ের আলোচনায় চণ্ডীমণ্ডপ ভারাক্রান্ত হয়ে ওঠে। যাকে সামনে সমীহ করতে বাধ্য হতে হয়, তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ? এইসব সমালোচনার প্রধান প্রার্থী তখন বাবার পিছন পিছন ছুটছে আর মনে মনে আকুল প্রার্থনা করছে, হে ভগবান, আমার পাটা বাবার মতন লম্বা করে দাও না গো, তাহলে বাবার মতন হাঁটি, হেরে যায় না। হেরে যেতে একান্ত আপত্তি সত্যবতীর। কোন ক্ষেত্রে কোথাও হার মানবে না এই পণ। এই পুন্নি, ছড়া বাঁধতে পারিস? চিলেকোটার ছাদের ওপর সত্যবতীর খেলাঘর। প্রধান খেলুড়ি রামকালী জ্ঞাত খুড়োর মেয়ে পুণ্যবতী। সত্য তাকে 5 জনের সামনে সভ্যতা করে পুণ্যি পিসি বলেও নিজের এলাকায় পুণ্যি বলে। বাবুই পাখির বাসা আনতে পারিস? অথবা কাঁচপোকা ধরতে পারিস? কিংবা সাঁতরে 3 বার বড় দিকে পারাপার হইতে পারিস? এই ধরনের পরীক্ষামূলক প্রশ্ন প্রায়ই করে সত্য। কিন্তু ছড়া বাঁধতে পারিস কিনা এহেন প্রশ্ন একেবারে আনকোড়া নতুন। পুণ্যি বিমূঢ় হয়ে বলে, ছড়া? কিসের ছড়া? জটাদার নামের ছড়া, বুঝলি? ছড়া বেঁধে গা শুদ্ধ সব ছেলে মেয়েকে শিখিয়ে দেব। জটাদাকে দেখলেই তারা হাততালি দিয়ে ছড়া কাটবে। হি হি হি। জটাধরের দুর্দশার চিত্র কল্পনা করে 2 জনে দুলে দুলে হাসতে থাকে। অতঃপর পুণ্যবতী একটা পাল্টা প্রশ্ন করে, খুব তো বললি, বলি মেয়ে মানুষকে আবার ছড়া বাঁধতে আছে নাকি? বাঁধতে নেই? সহসা অগ্নিমূর্তি ধরে সত্য। কে বলেছে তোকে নেই? মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ, যেন মায়ের পেটে জন্মায় না, বানের জলে ভেসে আসে। অত যদি মেয়ে মানুষ করবি তো আমার সঙ্গে খেলতে আসিস নে। পুণ্যি মুচকি হেসে বলে, আহা মশাই রে, আর তোর বর যখন বলবে? কি বলবে? ওই মেয়ে মানুষ। ইস, বলবে বই কি, দেখিয়ে দেব না। আমি ওই জটাদার বউয়ের মতো হব ভেবেছিস? কখনো না। দেখ না, ছড়া বেঁধে জটাদাকে কি উৎপাত করি। পুণ্যি ঈষৎ সৌম্যভাবে বলে, কিন্তু কি করে বাঁধবি? কি করে আবার? কথক ঠাকুর যেমন আখর দেন তেমনি করে।
একটুখানি তো বেঁধেছি, শুনবি? বেঁধেছিস? বল না ভাই, বল না। সত্য আত্মস্থভাবে চেখে চেখে তেঁতুল খাওয়ার ভঙ্গিতে বলে, জটাদা পা গোদা, যেন ভোদা হাতি, বউ ঠেঙানো দাদার পিঠে ব্যাঙে মারুক লাথি। ওরে সত্য! পুণ্যি সহসা ডুকরে ওঠে সত্যকে জড়িয়ে ধরে। তুই কি করে? এরপর তো তুই পয়ার মারতে শিখবি রে। সেটাও তো সত্যর কাছে কিছু নয়, এমন ভাবে বলে, সে যখন শিখবো তখন শিখবো, এখন এটা যে যেখানে আছে সবাইকে শিখতে হবে, বুঝলি? আর জটাদাকে দেখলেই হি 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 হি। রোদে পিঠটা চিনচিন করছে অনেকক্ষণ থেকে। হঠাৎ যেন হু হু করে জ্বলে উঠল। ওহ, বকুল গাছের ছায়াটা দাওয়া থেকে সরে গেছে। বেড়াটা হলে কম হয়নি। বিপদে পড়লেন মোক্ষদা। 2 হাত জোড়া, অথচ পিঠের কাপড়টা সরে গিয়ে সরাসরি রোদটা পিঠের চামড়ায় লাগছে। নিজে দেখতে পাচ্ছেন না মোক্ষদা, আর কেউ কাছে থাকলে দেখতে পেত মোক্ষদার হত্তেল রঙা পিঠটার কতকটা ফোসকা পাড়া মতো লাল হয়ে উঠেছে। না, তসর থানখানা না পড়ে ভিজে থানখানা পরে আমতেল মাখতে বসলেই হতো। ভিজে কাপড়ে যেন দেহের দাহ অনেকটা নিবারণ হয়। কানা উঁচু ভারী ভারী পাথরের খোড়া দুখানা খানিকটা টেনে নিয়ে সরে গিয়ে দাওয়ায় খুঁটির ছায়াটুকুতে পৃষ্ঠ রক্ষা করতে গেলেন মোক্ষদা। সমুদ্রের তৃণখণ্ড, তাছাড়া রোদ এখন দৌড়াচ্ছে, এখনই খুঁটির ছায়া সরবে। হঠাৎ মোক্ষদা একটা সত্য আবিষ্কার করে বসলেন। সারা বছরটাই রোদে পুড়ে পুড়ে মরলেন তিনি। সেই তো কচি আমের আমতেল, এরপরই বাখরা বাঁধা আমের গুড় আম, মশলা আম, তারপরেই পড়ে যাবে আমসত্ত্বের মরশুম। আর সেই মরশুমকে সামলে তোলা তো সোজা নয়। আমসত্ত্বের পাড়া চুকতে চুকতেই অবশ্য বর্ষা নামে। সেই 2-3টে মাসই শুধু রোদে পোড়া ছুটি। বর্ষা শেষ হতেই দুর্গোৎসবের সুর ওঠে। দুর্গোৎসবের আগে সারা ভাড়াটাতেই তো ঝাড়া বাছা রোদে দেওয়ার ধুম চলে। তারপরে তিলের নাড়ুর ধুম। বদ্যে চাটুর্যের বাড়ির দুর্গা উৎসবে তিলের নাড়ু একটা বিখ্যাত ব্যাপার। হাতে বাগিয়ে ধরে কামড় দিতে পারা যায় না এত বড় নাড়ু। পকান্ন আনন্দ নাড়ু, মুরগির মোয়া সবই কবরেজ বাড়ির বিখ্যাত, কিন্তু সেসব তো তবু 5 হাতের ব্যাপার। নিতান্ত প্রতিমার ভোগের উপযুক্ত সের কতক জিনিস গঙ্গা জলে ভোগের ঘরে তৈরি হলেও বাকি বিরাট অংশটায় অনেকে হাত লাগায়। কিন্তু তিলের নাড়ুটি সম্পূর্ণ মোক্ষদার ডিপার্টমেন্ট, কারণ তিলের নাড়ুর অমন হাত নাকি শুধু এ গ্রামে কেন, এই তল্লাটে নেই। তাই সেই নাম কি আর অমনি হয়েছে? আগা গোড়া নিজের হাতে রাখেন বলেই না এদিক ওদিক হতে পারে না। বস্তা বস্তা তিল তো এসে হাজির হলো। তারপর সেই তিল ঝাড়া বাছা নিখুঁত করে ধুয়ে নিপাট করে রোদে শুকিয়ে ঝুনো করা, ঢেকিতে কোটা, প্রকাণ্ড পেতলের সরা চড়িয়ে গুড় চাল দিয়ে নিশ্চিন্তির ধামায় সেই তেল চুর মেখে মেখে তাড়াতাড়ি গরম থাকতে থাকতে নাড়ু পাকিয়ে ফেলা। এর কোনটা নিজের হাতে না পারলে চলে? একবার বুঝি তিলটা ফুটেছিল সেজ বউতে আর বড় বৌমাতে। সেবার তো নাড়ুর দয়ে মুছল, আগাগোড়া খোসায় ভর্তি। রঙও হলো তেমনি কেলে কিষ্টি। রামকালী নাড়ু দেখে হেসেছিলেন, প্রশ্ন করেছিলেন এ নাড়ু কার তৈরি? সেই থেকে সাবধান হয়ে গেছে মোক্ষদা। ঢেকির ঘরের কাছে কাউকে একটু বসানো ছাড়া আর সব একা করেন। দুর্গাপুজোয় রোদে পোড়ার তো শুধুই তিলের নাড়ু নয়, বাড়ি বাড়ি নেমন্তন্নর কথা বলতে যাওয়া, গুরুপুত্তুরের বাড়ির সিধে দিতে যাওয়া, সে সবও তো মোক্ষদার ডিউটির মধ্যেই। কারণ তিনি ঝিউড়ির মেয়ে। কাশেশ্বরীরও কতকটা করেছে আগে আগে, কিন্তু ইদানিং তিনি রোগে কেমন জবুথবু হয়ে গেছেন। মাঠ ঘাট ভেঙে রোদে রোদে ঘুরে কাজ উদ্ধার করার সামর্থ্য নেই। মোক্ষদাই সব করেন, আর দিনে অন্তত 12-14-15 স্নান করেন। কেন কে জানে? আজ রোদের কথাটাই বারবার মনে পড়ছে মোক্ষদার। মনে হলো পুজোর ঝঞ্ঝাট কাটতে না কাটতেই তো বাড়ির বড়ির মরশুম। বছরে 12-14 মন বড়ি লাগে। আঁশ নিরামিষ দুদিকের প্রয়োজনে দায়টা পোহানো হয় এই দিকেই, কারণ বড়িও তো আম কাসুন্দির মতোই শুদ্ধাচারের বস্তু।
আর শুদ্ধাচারের ব্যাপারে কাকে দিয়ে নিশ্চিন্ত হবে মোক্ষদা নিজেকে ছাড়া? বড়ি দিতে দিতে মোক্ষদার হত্যেল রং কালশিটে মেরে যায়। তবে জিনিস যা হয় তাক ডাকানোর মতো। ডাক সাইটে হাত, সাবধানীও খুব মোক্ষদা। কাউকে ছুতেই দেন না সাধ্যপক্ষে। বড় বড় 3 জেলে ভরে সারা চাপা দিয়ে সাঙায় তুলে রাখেন, সময় মতো বার করে দেন। কত তার স্বাদ! কুমড়ো বড়ি, খাস্তা বড়ি, পোস্ত বড়ি, তিলের বড়ি, জিরে বড়ি, ঝাল মশলার বড়ি, টকের শুক্তোয় দিতে মটর খেসারির বড়ি, বাহার অনেক। ওরই মধ্যে মূলোর বড়িটা আবার আলাদা রাখতে হয়, মাঘ মাসে পাছে ভুলে খাওয়া হয়ে যায়। মাঘ মাসে মূলো খাওয়া আর গোমাংস খাওয়ার তো তফাৎ কিছুই নেই। খুঁটির রোদটা সরে গেছে, পিঠটা আবার চিনচিন করছে, মনটাও যেন চিনচিন করছে। বড়ি পর্ব সারা হতেই আসে কুল, আসে তেঁতুল। কবে তবে রোদে পোড়ার ছুটি? সারা বছর ধরে এই রোদে পোড়ার দায়িত্ব মোক্ষদাকে দিয়েছে কি, এ কথা কে বলবে? তবে মোক্ষদা জানেন এটা তারই দায়িত্ব। আমতেল মাখা একটা সময় সাপেক্ষ কাজ। চটকে চটকে তেলে আমে মিশতে হবে তো। হয়েছে এতক্ষণে। এবার রাই সর্ষের মিহি গুঁড়ো ছড়িয়ে দিয়ে ক্রমাগত রোদে খাওয়ানো। কোমরটা টান করে উঠে পড়লেন মোক্ষদা। পিঠের জ্বালা করা জায়গাটা নড়চড় পেয়ে আরো একবার হু হু করে উঠল। কিন্তু কি আশ্চর্য, সর্ষে গুঁড়োবার জন্যে রান্নাঘরে এসে ঢুকেই মনটা হু হু করে উঠল কেন? ঘরে ঢুকেই হঠাৎ কেমন বোকার মতো দাঁড়িয়ে পড়লেন মোক্ষদা। ঘরটা আজ এত বড় দেখাচ্ছে কেন? কই, এমন তো কোনোদিন দেখায় না। বরং ভাত বাড়বার সময় পরস্পরের গা বাঁচিয়ে ব্যবধান রেখে ঠাঁই করতে তো জায়গায় অকুলান লাগে। ঘরের মধ্যে তো রোদ নেই, তবু এই ছায়া শীতল প্রকাণ্ড লম্বা ঘরখানা যেন ওই রোদে খাঁখা প্রকাণ্ড উঠোনটার মতোই ঝাঁ ঝাঁ খাঁখা করছে। আর সেই খাঁখা করা ঘরের এক প্রান্তে বড় বড় দুটো উনুন তাদের মাজা ঘষা নিকোনো চুকোনো চেহারা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে, বহু অকথিত শূন্যতার প্রতীকের মতো। উনুন দুটোকে আজ আর আগুনের দাহ সহ্য করতে হবে না। ওরা হয়তো এই নিরালা ঘরে স্তব্ধ হয়ে বসে নিজেদের শূন্যতার পরিমাপ করবার অবকাশ পাবে। আজ ওদের ছুটি, আজ এদের একাদশী। মোক্ষদার ছুটি নেই কেন? ঘরের নর্দমার কাছ বরাবর একটা জল ভর্তি ঘড়া বসানো থাকে, নেহাত সময় অসময়ের জন্য। মোক্ষদাই শেষবারে স্নানের পর এনে রেখে দেন। তেল তেল হাতটা ঘড়া কাত করে ধুয়ে নিয়ে মোক্ষদা হঠাৎ আছড়া আছড়া জল দিয়ে সজোরে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন পিঠের রোদে চিনচিনে জায়গায়। জ্বলুনি একটু ঠান্ডা হোক। দূর ছাই, হাত ধুতে পুকুরে গেলেই হতো। তবু একবার গা মাথা ভিজিয়ে আসা যেত। গায়ের চামড়াটা খানিক ভিজলেও যেন ভেতরের তেষ্টাটা খানিক কমে। একাদশীর দিন তেষ্টা কথাটা মনে আনাও পাপ। এ কি আর জানে না মোক্ষদা? তাই আবার তার মতো বয়স ভাঁড়িয়ে যাওয়া শক্তপোক্ত মজবুত বিধবার। কিন্তু মনে করব না বললেও মনে যদি এসে যায়, সেই পাপকে তাড়ানো যায় কোন অস্ত্রে? রোদ লাগলে বৈশাখ জ্যৈষ্ঠীর দুপুরে তেষ্টা জানান দেয় বেশি। কিন্তু উপায় কি? আজকেই যে যত রাজ্যের বাড়তি কাজ করবার পরম দিন, আজকের মতো এমন অখণ্ড অবসর আর কদিন জোটে? রাই সর্ষের সন্ধানে কুলুঙ্গিতে তুলে রাখার রঙিন ফুল কাটা ছোট ছোট ছোবা হাঁড়ির একটা পারলেন মোক্ষদা। সব হাঁড়িতে একেবারে সম্বৎসরের মশলা ছেড়ে বেছে তুলে রাখা হয়, আর নিত্য প্রয়োজনে দুটি দুটি বার করে কাঁচা ন্যাংরার কোণে কোণে পুটুলি বেঁধে রাখা হয়। শুধু এরকম অনিত্য প্রয়োজনেই মূল ভাঁড়ারে হাত পড়ে। একটা পাথর বাটিতে আন্দাজ মতো সর্ষে ঢেলে নিয়ে শিল পেতে বসতে যাচ্ছিল মোক্ষদা। হঠাৎ দরজার কাছে শিবজয়ের গলা বেজে উঠল। কালে কালে কি হলো গো? এই যে
কলির চারপো পুরল দেখছি। আমাদের ঢিঙ্গি অবতার মেয়ের আসপদ্দার কথা শুনেছ ঠাকুরজি? ঢিঙ্গি অবতার মেয়ে আসপদ্দার ইতিহাস শোনবার আগেই ভাজের আসপদ্দার রে রে করে ওঠেন মোক্ষদা। উঠোনোর পায়ে তুমি দাওয়ায় উঠলে সেজে বউ, আর ওইখানেই আমার আচারের খোয়া। বলি তোমার শুদ্ধ যদি এরকম জবন হও। শিবজায়া ঈষৎ রুষ্টভাবে বললেন, তোমার এ কথা ছোট ঠাকুরজি, উঠোনের পায়ে দাওয়ায় উঠে আসবো আমি অমনি অমনি? এই দেখো, পায়ে হাতে গোবর লেগে, হাতে করে এক নাত এনে পৈঠের নিচে ফেলে সেই গোবর দুপায়ে মারিয়ে তবেই না উঠেছি। নিতান্ত পক্ষে পুকুরে নেমে পা ধুয়ে আসা যদি সম্ভব হয়, তাহলে অকুলপোক হিসাবে এই ব্যবস্থা দিয়ে রেখেছেন মোক্ষদা। তবু সেজ বউয়ের আশ্বাসবাণীতে তেমন নিশ্চিন্ত হলেন না। সন্নিগ্ধ সুরে বললেন, বলি গোবরটা নিজেদের তো, নাকি আর কারুদের ঘরে এঁটো কাটা খাওয়া গরুর? শোনো কথা। জেরা থামানোর চেষ্টায় বলে ওঠেন শিবজায়া, আমাদের উঠোনে আবার অপরের গরুর গোবর আসবে কোত্থেকে? কিন্তু থামাতেই চাইলেই কি আর সব জিনিস থামে? মোক্ষদার জেরাও থামল না। তিনি একটু কটু হাস্যে বলে ওঠেন, ও মালো, আমাদের উঠোনে অন্যের গরুর গোবর আসবে কোত্থেকে? তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় সেজ বউ, তুমি যেন এই মাত্র মায়ের পেট থেকে পড়লে। শিবজায়া ননদকে খুব ভয় করলেও তবু ছোট ননদ, তাই বিরক্ত সুরে বলে ফেলেন, নাও বাবা, তোমার কাছে আসাই দেখছে ঝকমারি। গোবিন্দ বাড়ি থেকে ফিরতে পথে আমাদের কীর্তিমান মেয়ের কীর্তি শুনে হাঁ হয়ে গেলাম, তাই থাকবে। মোক্ষদা এতক্ষণে একটু নরম হন, প্রায় সন্ধির সুরেই বলেন, কেন, কি আবার করলে কে? সত্য বুঝি? তবে আবার কে? শিবজায়া ঔদাসীন্য ত্যাগ করে মহোৎসাহে পুরনো সুর ধরেন, সত্য ছাড়া আর কার এত বুকের পাটা হবে? হারামজাদি নাকি জটার নামে ছড়া বেঁধে পাড়ার গোষ্ঠী সত্য ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছে, আর গাঁ সত্য ছেলে পেলে জটাকে কি জটার মাকে দেখলেই ঝোপঝাড়ের আড়াল থেকে শুনিয়ে শুনিয়ে তাই আওড়াচ্ছে। জটার মা তো রেগে গাল দিয়ে সাপ সাপান্ত করে একাকার। শেষ পর্যন্ত সবটুকু শোনবার জন্য ধৈর্য ধরে চুপ করে তাকিয়েছিলেন মোক্ষদা। এবার ভুরু কুচকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, ছড়া বেঁধেছে মানে কি? মানে কি? তাই কি ছাই আমি আগে বুঝতে পেরেছিলাম? মেয়ে মানুষ যে আবার ছড়া বাঁধে বাপের জন্মেও শুনিনি। তারপর পথে আস্তে আস্তে দেখি একপাল ছোড়ায় হিহি করে হাসতে হাসতে বলছে, জটার মোটা পা গোদা ভেঙচি কেটে আরো সব কত কি পয়ার ছন্দ বলতে বলতে যাচ্ছে। মোক্ষদা আরো ভুরু কুচকে বললেন, ছড়া বেঁধেছে সত্য, তবে আর বলছে কি? ওই মেয়ে হতেই এই বংশের মুখে চুনকালি পড়বে। মোক্ষদা এবার শিলটা পাততে পাততে বললেন, রামকালীর চন্দর এখন বুঝছে না, এরপর টের পাবেন যখন শ্বশুর ঘর থেকে ফেরত দিয়ে যাবে। ফেংচি কাটা ছড়া বোধ হয় জটা বউ ঠেঙিয়েছিল বলে। তবে না তো কি? বলি, পরিবারকে আবার না মানেন কোন মদ্য? ঝলানি বউ অমনি তিলকে তাল করে দাঁত কপাটি লাগিয়ে পাড়ার লোক জানাজানি করে ছাড়লেন। জটার মা বলছে, ছোড়াগুলোর জ্বালায় নাকি জটা বেচারা ঘরের বার হতে পারছে না। কি গেরো বলো দেখি। মুখটা খসখস করে শিলে সর্ষে রগড়াতে রগড়াতে বললেন, হাতের কাজটা মিটিয়ে নিয়ে যাচ্ছি আমি বৌমার কাছে, ভালো করে সমঝে দিয়ে আসছি। মায়ের আশকারা না থাকলে মেয়ে কখনো এত বড় বেয়ারা হয়? পাড়ার ছোড়াদের সঙ্গে সঙ্গে এবার রাত দিন এত মস্করা কিসের? একটা কলঙ্ক রটে গেলে তখন রামকালীর মুখটা থাকবে কোথায়? পয়সাওয়ালা বলে তো সমাজে রেয়াত করবে না। শিবজায়ের কাজ কিছুটা সিদ্ধ হলো। বড় জায়ের নাতনির বিরুদ্ধে ছোট ননদকে কিছুটা তাতাতে পেরেছে। শেষমেশ বললেন, তুমি যাই আছো ছোট ঠাকুরজি, তাই এখনো সংসারে একটা হক কথা হয়, নইলে আমরা তো ভয়ে কাঁটা। ভয় আবার কিসের? মোক্ষদা দুম করে শিলটা তুলে ফেলে বলেন, ভয় আবার কিসের? ভয় করব ভূতকে, ভয় করব ভগবানকে, মানুষকে ভয় করতে যাবো কেন? বিধবা পিসিকে ভাত দিয়ে পুষছে বলে যে হক কথা শুনতে হবে না রামকালীকে, এ তুমি ভেবো না সেজবো। সে যাক, জটার বউর পায়শ্চিত্তিতে কিছু ব্যবস্থা হয়েছে? ওমা, তুমি শোনোনি সে কথা?
পাশ্চাত্যিত্ব করবে না? করবে না? না, রামকালী নাকি ভট্টাচার্যকে শাসিয়েছে, পাশ্চাত্যের বিধান দিলে তাকে গা ছাড়া করবে। তার মানে? আকাশ থেকে পড়লেন মোক্ষদা। মানে বোঝো, অহমিকা আর কি। আমি গায়ের মাথা, আমি যা খুশি তাই করব। মোক্ষদা সর্ষে গুঁড়ো ছাড়ানো আচারের খোয়া দুটো দুম দুম করে ঘরে তুলে ঘরের কপাটটা টেনে শেকল তুলে দিয়ে বললেন, যাচ্ছি। দেখছি পয়সার বার কত বেড়েছে রামকালী। সত্য আছে বাড়ি? বাড়ি? দুপুরবেলা বাড়ি থাকবার মেয়ে বটে সে। কোথায় আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। বিয়েওয়ালা মেয়ে, এত বুকের পাটা, এতখানি বয়স দেখিনি কখনো। তসরখানা গুছিয়ে পড়ে উঠোন পার হয়ে খড়ো খড়ো পায়ে বেড়ার দরজা খুলে পথে পড়লেন মোক্ষদা। ফিরে তো স্নান করতেই হবে, একবার কেন কতবার, কিন্তু এসবের একটা হেনস্থ দরকার। জগতের কোথাও কোনো অনাচার ঘটবে, এ মোক্ষদা বরদাস্ত করতে পারবে না। কিন্তু ও কি? একটু এগোতেই থমকে দাঁড়াতে হলো। বজ্রা হাতের মতোই থমকানি। দেখলেন একখানা তেপেরে শাড়িতে গাছ কোমর বেঁধে একরাশ রুক্ষ চুল উড়িয়ে এক হাঁটু ধুলো মেখে একদল ছেলে মেয়ের সঙ্গে আমবাগানের মাঝখান দিয়ে চলেছে সত্য হি হি করতে করতে, আর সমস্যারে কি যেন একটা ছড়ার মতোই আওড়াতে আওড়াতে। দাঁতে দাঁত চেপে আরো একটু এগিয়ে গেলেন মোক্ষদা। দলের পিছন দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে চেষ্টা করলেন। হি হি হাসির চোটে সবকিছু শোনা যায় ছাই, তবু বালকণ্ঠের শানানো সুর আর বারবার উচ্চারণ করছে, কাজেই ক্রমশ সর্বটাই কর্ণগোচর থেকে মর্মগোচর হয়ে যায়। শুনতে পেলেন খাঁজে খাঁজে হাসি ছড়ানো সেই ছড়া। জটার দাদার পা গোদা যেন ভোদা হাতি, বউ ঠেঙানো দাদার পিঠে ব্যাঙে মারে লাথি, জটা জটা পেট মোটা ভাত মারবার ধারি, দেখবো মজা কেমন সাজা, যাও না শ্বশুর বাড়ি। বলতে বলতে চলে গেল ওরা। মোক্ষদা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। না, ভাইপোর মেয়ে কবিত্ব শক্তির পরিচয়ে অভিভূত নয়। স্তম্ভিত হলেন এই মেয়ের ভবিষ্যৎ ভেবে। একে তিনি শাসন করতে এসেছেন, এরপরে আর একে একে শাসন করে শায়েস্তা করবার স্বাদ তার নেই। শুধু এইতে মনে মনে অনুধাবন করলেন, একে নিয়ে চিরকাল জ্বলে পুড়ে মরতে হবে তাদেরই, কারণ শ্বশুর বাড়ি থেকে তো মারতে মারতে খেদিয়ে দেবেই। কাগজের তেলতে মোড়া গোটা কতক ওষুধের বড়ি আঁচলের গিট থেকে খুলতে খুলতে সত্য তার সাজানো গলাটা কিঞ্চিত নামিয়ে বলল, এই নাও বউ, কি যেন বাটিকা। বাবা বলে দিলেন সন্ধ্যা সকাল সন্ধে একটা করে বটিকা পানের রস দিয়ে খেতে, গায়ে বল পাবে। আর গায়ে বল, মনের বল তো সমুদ্রের তলায়। ভয়ে বুক কেঁপে থরথর। জটার বউ কাতর করুণ কণ্ঠে ফিসফিস করে বলে, হে ঠাকুরজি, তোমার পায়ে ধরি, ওষুধ তুমি নিয়ে যাও। ওষুধ খাচ্ছি দেখলে ঠাকুরুন আর আমাকে আস্ত রাখবে না। সত্যগিন্নির মতো গালে হাত দিয়ে বলে, ওমা শোনো বৃত্তান্ত, দেহ দুর্বল হয়েছে, মিনি মাগনার ওষুধ খাচ্ছ, খেলে শাওরি তোমায় মেরে ফেলবে। তুমি যে তাজ্জব করলে গা। দোহাই গো ঠাকুরজি, একটু আস্তে, প্রায় কাঁদো কাঁদো মুখে বলে জটার বউ। তোমার দুই পায়ে পড়ছি, ঠাকুরুনের কানে গেলে পুকুরে ডুবে মরা ছাড়া আর গতি থাকবে না আমার। সত্য এবার একটু গুছিয়ে বসে অবাক গলায় আস্তে আস্তে বলে, কি শুনলে গো? ওই যে মেরে ফেলার কথা বললে, জানো তো ভাই সমস্ত? মামা ঠাকুর ওষুধ পাঠিয়ে দিয়েছেন, আর সেই ওষুধ আমি খাচ্ছি। ওরে বাপরে, এই দেখো ঠাকুরজি, আমার বুকের ভেতর কেমন ঢেকির পার পড়ছে। জটার বউয়ের ওই ব্যাধের তারা খাওয়া হরিণের চোখের মতো চোখ আর ঘুঁটের ছাইয়ের মতো পাংশুর রঙা মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কেমন চিন্তাশীল দেখায় সত্যবতীকে। কিছুক্ষণ চুপ করে থেকে ওষুধগুলো ফের আঁচলে মারতে মারতে বলে, আচ্ছা তাহলে ফেরত নিয়ে যাই। ফেরত? মামা ঠাকুরের কাছে? আর এক ভয়ে বুকের রক্ত হিম হয়ে আসে জটার বউয়ের। আর একবার তার কাঁদো কাঁদো নয়, ভ্যাক করে কেঁদেই ফেলে। ও সত্য ঠাকুরজি, তোমার পা ধোয়া জল খাই, তোমার কেনা গোলাম হয়ে যাই। ও বাড়ির মামা ঠাকুরকে ফেরত দিতেও যেও না। হঠাৎ সত্য তার নিজের স্বভাব সিদ্ধ হাসি হেসে ওঠে।
এই সেরেছে। ব্যায়ামে পড়ে দেখছি তোমার ভীমরতি ধরেছে বউ। শাওরির ভয়ে ওষুধ খাবেও না, আবার ফেরতও দেবে না। তবে বড়িগুলো কি আমি খেয়ে নেব? দাও, তাহলে 1 খোঁড়া পানের রস করে দাও, সবগুলো একসঙ্গে গুলে গিলে ফেলি। জটার বউ এবার মনের কথা খুলে বলে। শাশুড়ির অসাক্ষাতে ওষুধ খাবার সাহস তার নেই, বলে কয়ে সাক্ষাতে খাবার তো আরোরই নেই। অতএব অতএব পুকুরের জলে। পুকুরে? সত্যর চোখে আগুন জ্বলে ওঠে। বাবার দেওয়া বড়ি স্বয়ং ধন্বন্তরী, তা জানো? এ বড়ির অপমান করলে ধন্বন্তরীর অপমান, তা জানো? তবে আমি কি করি? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে জটার বউ। সত্য, ওর অবস্থা দেখে কাতর না হয়ে পারে না। একটু ভেবে চিনতে বলে, তাহলে নয় এক কাজ করি, পিসিকেই দিয়ে যাই। বলি বাবা পাঠিয়ে দিয়েছেন। বাবা অবশ্যই বলেছিলেন পিসিকে দিস না, তাহলে খেতে দেবে না, ফেলে দেবে। তুতিয়ে পাতিয়ে কাকুতি মিনতি করে বলে যাই। উঠে দাঁড়ায় সত্য, আর সঙ্গে সঙ্গে ওর কাপড়ের একটা খুঁট ধরে হুমড়ে প্রায় ওর পায়েই পড়ে জটার বউ। ও ঠাকুরজি, তার চাইতে তুমি আমার গলায় পা দিয়ে মেরে রেখে দাও, হাঁসবটি দিয়ে কেটে রেখে দাও আমায়। সত্য আবার বসে পড়ে, একটা নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা বউ, তোমার এত ভয় কিসের বলতে পারো? হুম 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 শুধু হাঁটু পর্যন্ত আটফাটা পাগুলো নয়, জিভে মুখে ধুলো বেটে যাচ্ছে বেহারাগুলোর। জ্যেষ্ঠের দুপুরে আর দুরন্ত মেটো রাস্তা, খানিক খানিক পথ তো একেবারে ধুধু প্রান্তর, গাছ নেই, ছায়া নেই। পথ সংক্ষেপের জন্য মাঝে মাঝে মাঠ ভাঙতে হচ্ছে বলে লোকগুলো যেন আরো একেবারে জেরবার হয়ে যাচ্ছে। 4টে লোক পালা করে কাঁধ বদলে বদলে ছুটছে, তবু থেকে থেকে ঝিমিয়ে যাচ্ছে। কিন্তু রামকালীর তো আর এখন পালকি বেয়ারাগুলোর উপর দরদ দেখাবার উপায় নেই। আজ 4 দিন গা ছাড়া, তো ধর্মধর না হলেও হাতে কটা রুগী ছিল, কে জানে কেমন আছে সে কটা। গিয়েছিলেন চিলেটের জমিদার বাড়িতে রুগী দেখতে। শুধু তো 1-8খানা গায়ে নয়, 10খানা গাঁ অবধি নাম ডাক বদ্যি চাটুর্যের। রাজার আদরে রেখেছিল ওরা, আর পায়ে ধরে সাজছিল আরো 2 দিন থেকে যাবার জন্য। রাজি হননি রামকালী, বলে এসেছেন প্রয়োজন নেই, যে ওষুধ দিয়ে গেলাম এতেই রুগী 3 দিনে উঠে বসবে। তবে পথ্যপথ্যের যা ব্যবস্থা দিয়ে যাচ্ছি সেটি নিষ্ঠার সঙ্গে পালন করা চাই। কবিরাজ মশাই পথে খাবেন বলে ওরা 1 ঝুড়ি কলমের আম ওর পালকির মধ্যে তুলে দিয়েছে, আপত্তি শোনেনি। পা ছাড়তে অনবরত ঝুড়িটা পায়ে ঠেকছে আর বিরক্ত বোধ করছে রামকালী। এই এক আপদ, পথে তিনি কিছু খান না এ কথা ওরা মানতেই চাইল না। স্বয়ং জমিদার মশাই দাঁড়িয়ে তুলিয়ে দিলেন, তবে মুখ কটার ডাব গোটা 4 পালকিতে তুলে দেননি রামকালী। বলেছিলেন, বেয়ারাগুলো তাহলে আপনার বাগানের এই ফলগুলোই বয়ে নিয়ে যাক রামমশাই, আমি পদব্রজেই চাই। সম্পূর্ণ তৈরি আম। জ্যৈষ্ঠের দুপুরে ঝলসানিতে হাওয়া একেবারে শেষ তৈরি হয়ে ওঠে, থেকে থেকে মিষ্ট সুবাস ছড়াচ্ছিল। রামকালী বিরক্ত হচ্ছিলেন, আর বেয়ারাগুলো যেন অন্তর দিয়ে সেই সুবাসটুকুই লেহান করছিল, আর ভাবছিল, ডাব 4টে পালকির বাঁকে বেঁধে নিলেই বা ক্ষতি কি ছিল, তবু তো কেষ্টর জীবের ভোগে লাগতো। অন্যমনস্ক হয়ে বোধহয় ঝিমিয়ে এসছিল তারা। হঠাৎ চমকে উঠল কর্তার হাঁকে। পালকি থেকে মুখ বাড়িয়ে রামকালী হাঁকছেন, ওরে বাবা সকল, ঘুমিয়ে পড়িস নে, একটু পা চালা। কথাটা শেষ করেই হঠাৎ সুর ফেরতে ধরলেন কবরেজ। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আস্তে কর, পেছনে হঠাৎ যেন একটা পালকির শব্দ পাচ্ছি। 4 বেয়ারা 8খানা পা থমকে দাঁড়ালো। হ্যাঁ, শব্দ একটা আসছে বটে, পেছন থেকে হঠাৎই আসছে। হুম হুম আওয়াজটা ক্রমশই স্পষ্ট হচ্ছে। প্রধান বেয়ারা গদাই ভুইমালি পালকির বাঁক থেকে ঘাড় সরিয়ে পিছনে সড়কের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠেন, আজ্ঞে কর্তা মশাই, নির্যশ বলেছেন বটে, পালকি একটা আসছে, মনে নিচ্ছে কোনো বিয়ের বর আসছে। বিয়ের বর? রামকালী পালকি থেকে গলাটা আরেকটু বাড়িয়ে এবং সেই গলার স্বরটাকে অনেকখানি বাড়িয়ে বলেন, বিয়ের বর? এই খবরটা আবার চট করে কে দিয়ে গেল তোকে? গদাই ভুইমালির মাথা চুলকে বলে, পালকির কপাটে হলুদ ছোপানো ন্যাংরা ঝুলছে দেখে পাচ্ছি কর্তা। বেড়াগুলো পরনে লাল ছোপ খেটে, খেটেটা হচ্ছে ধুতির
সংক্ষিপ্ত সংস্করণ। আরো অনেক শ্রমজীবীদের মতো পালকি বেহারাদেরও পুরো ধুতি পরা চলে না। জোটেই বা কই, ছালার মতো মোটা 7 হাতে খোটেই তাদের জাতীয় পোশাক। লোকের বাড়ির কাজকর্মে, বিয়ে পৈতে লাল রঙে ছোপানো ওই ধুতি মাঝে মধ্যে তাদের জোটে। এতে সুবিধে খুব, মাস 3-4 খারনা কেচে চালানো যায়। লাল হলুদ রংটা শুধু নয়, ক্রমশ মানুষগুলো স্পষ্ট হচ্ছে। গদাই আরো একটা উৎফুল্ল আবিষ্কার করে, পশ্চাতে গো গাড়িতেও আসছে কর্তা, বলদের গলায় ঘন্টি শুনতে পাচ্ছি। এ আবার বরযাত্রী না হয়ে যায় না, এদিকেও কোথাও যাবে। ওই পাশের গায়ের সড়ক দিয়ে বেরিয়েছে। পালকি নামা, গম্ভীর কণ্ঠে হুকুম করেন রামকালী। দেখা দরকার প্রকৃত ঘটনা গদাইয়ের আন্দাজ অনুযায়ী কিনা, আর এও জানা দরকার যদি সত্যিই তাই হয়, কে এমন দুর্বিনীত আছে তার গ্রামে যে ব্যক্তি মেয়ের বিয়ে দিতে বসেছে অথচ রামকালীকে জানায়নি। আর এই গ্রামে যদি নাও হয়, খোঁজ নেওয়া চাই গ্রামের ওপর দিয়ে বরযাত্রী নিয়ে যাচ্ছে কোথায়। রামকালীর মনে যাই হোক, বেয়ারাগুলো একটুখানির জন্য বাঁচলো। একটা পাকুর গাছতলায় পালকি নামিয়ে খানিক তফাতে গিয়ে কাঁধের গামছা ঘুরিয়ে বাতাস খেতে লাগলো। কর্তা মশাইয়ের চোখের সামনে তো আর বাতাস খাওয়া চলে না। কিছুক্ষণ পরেই দূরবর্তী পালকি অদূরবর্তী এবং ক্রমশ নিকটবর্তী হলো। রামকালী বেরিয়ে পড়ে কাঁধের মটকায় চাদরখানা গুছিয়ে কাঁধে ফেলে রাজোচিত ভঙ্গিতে দাঁড়িয়ে জলদ গম্ভীর কণ্ঠে হাঁক দিলেন, কে যায়? পালকি থামলো। না থামে এগিয়ে যাবার সাধ্য কার আছে এই কণ্ঠকে উপেক্ষা করে? পালকি থামলো। বর আর বরকর্তা এতে সমাসীন। বরকর্তার সঙ্গে সঙ্গে কিশোর বরটিও সভয়ে একটু মুখ বাড়ালো। ওই দীর্ঘকায় গৌরীকান্তি পুরুষ মাটিতে নেমে দাঁড়িয়ে, অতএব কে পালকি চড়ে বসে থাকতে পারে তার সামনে? সে পালকি থেকে নামলেও বরকর্তা করজোরে বললেন, আজ্ঞে, আপনি আজ্ঞে। রামকালী কিন্তু তখন ভুরু কুঁচকেছেন। তীক্ষ্ণ দৃষ্টির সরসন্ধান চলছে পালকির মধ্যে। তবু অভ্যাসবশত এই দুহাত তুলে প্রতি নমস্কারের ভঙ্গিতে বললেন, আমি রামকালী চাটুর্যে। রামকালী চাটুর্যে? ভদ্র সন্তান বিহ্বল হয়ে না আত্মগত না প্রশ্নসূচক কেমন যেন আলগাভাবে উচ্চারণ করলেন, কোপরেজ? হ্যাঁ। ছেলেটির কপালে চন্দন দেখলাম মনে হলো। বিবাহ নাকি? যে ভদ্রলোক রামকালীর চাইতে বয়সে ছোট না হলেও বিনয়ের কীটানুকীটের মতো ছোট হয়ে পায়ের ধুলো নিয়ে বলেন, আগে হ্যাঁ, ও কি পরম ভাগ্য আমাদের যে এই শুভযাত্রায় আপনার দর্শন পেলাম। রামকালীর দৃষ্টি সেই সরসন্ধান বন্ধ হলো না, তবু মৃদু হেসে বললেন, চেনেন আমায়? আহা, আপনাকে চেনে না এ তল্লাটে এমন অভাবা কে আছে? তবে নাকি চাক্ষুষ দর্শনের সৌভাগ্য ইতিপূর্বে হয়নি। রাজু, বেরিয়ে এসে পায়ের ধুলো নাও। থাক থাক, বিয়ের বর। রামকালী স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আপনার পুত্র? আজ্ঞে না, ভাতুষ পুত্র। পুত্র আমার কনিষ্ঠ সহোদরে, সে আছে পেছনের গৌজানে। আর সব আত্মকুটুম্বস্থ আসছেন তো? হ্যাঁ। কন্যাটি কোথাকার? আগে এই যে পাটমহলের। পাটমহলের লক্ষ্মীকান্ত বাণিজ্যের পৌত্রী। লক্ষ্মীকান্ত বাণিজ্যের পৌত্রী? রামকালী যেন সহসা সচেতন হলেন। তাই নাকি? আপনারা কোথাকার? আপনার ঠাকুরের নাম? আমরা বলাগড়ের। ঠাকুরের নাম ঈশ্বর গঙ্গাধর মুখোপাধ্যায়, পিতামহীর নাম ঈশ্বর গুণধর মুখোপাধ্যায়। আমার নাম? থাক, আপনার নাম প্রয়োজন নেই। তাহলে আপনারা মুখ ফুটি কুলিন। তা হাফ হাফ এমন জজমেনে ভট্টাচার্যের মতন কেন? কিন্তু সে যাক, দুটো কথা আছে আপনার সঙ্গে। বর নিয়ে বেরিয়েছেন কখন? জজমেন ভট্টাচার্য শব্দটা ঈষৎ ক্ষুব্ধ হয়ে পাত্রের জ্যেষ্ঠা গম্ভীরভাবে বললেন, অভ্যুদয়িক শ্রাদ্ধের পর। সে তো বুঝলাম, কিন্তু সেটা কত বেলায়? এই এক প্রহরটা আগে হবে। পাত্রের কপালের ওই চন্দন রেখা কি সেই তখনকার নাকি? চন্দন রেখা? এ আবার কেমন প্রশ্ন? পাত্রের জ্যেষ্ঠা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু পাত্রের কপালের চন্দন রেখাঙ্কনের কাল নির্ণয়ের মতো এমন অদ্ভুত প্রশ্নের জন্য নিশ্চয় প্রস্তুত ছিলেন না। তাই অবদের মতো বললেন, কি বলছেন? বলছি ছেলের কপালে এই যে চন্দন পরানো হয়েছে,
ওটা কি সেই যাত্রাকালেই? আগে হ্যাঁ, তা তো নিশ্চয়ই, পাত্রের জ্যেষ্ঠা সহৎসায় বললেন। যাত্রাকালে মেয়েরা যেমন পরিয়ে দেয় তেমনই দেওয়া হয়েছে। আমাদের বাড়ির মেয়েদের বুঝলেন কিনা এসব ব্যাপারে খুব নাম ডাক আছে। পাড়া থেকে ডাকতে আসে পিড়ি আলপনা দিতে, শ্রী গড়তে, বরকনে সাজাতে। রামকালী ওই পালকির দিকে তাকাতে তাকাতে আবার কেমন আন্নমনা হয়ে পড়েছিলেন। ইত্যবসরে পশ্চাৎবর্তী গরুর গাড়ি দুখানা এসে পড়েছে। পালকি নামানো এবং অপর এক পালকির আরোহীর সঙ্গে বাক্যবিন্যাসের ব্যাপার দেখে ঈষৎ ঘাবড়ে কি বরের বাপ নেমে এসে দাঁড়িয়েছেন। অন্যমনা রামকালী এক দীর্ঘশ্বাস ফেলে গাঢ়স্বরে বললেন, আমি আপনাকে একটি অনুরোধ করছি মুকুজ্জে মশাই, আপনি যাত্রা স্থগিত করুন। যাত্রা স্থগিত করুন? বিবাহ যাত্রা? হাঁ করে তাকিয়ে থাকেন বরের জ্যেষ্ঠা ও বরের বাপ। লোকটা পাগল না শয়তান, না কোনের বাড়ির সঙ্গে গভীরতম কোনো শত্রুতা আছে? ওদিকে ঘাম ছুটে যাচ্ছে বেয়ারাদের। প্রত্যুরটা অসহনীয় হয়ে উঠছে। দুই পালকির বেয়ারা অদূরে দাঁড়িয়ে পরস্পর বাক্য বিনিময় করে ব্যাপারখানা অনুধাবন করবার চেষ্টা করতে ঘন ঘন এদিক তাকাচ্ছে। কখনো পালকি তোলার ডাক পড়ে। ব্যাপারটা যে একটা কিছু হচ্ছে এই অনুমান করে ইত্যবসরে গরুর গাড়ি থেকে এক ব্যক্তি লাফিয়ে নেমে পড়েছেন, যিনি হচ্ছেন বরের পিসে। গাড়ির ছাইয়ের মধ্যে গলদঘর্ম হয়ে আস্তে আস্তে এমনিতেই মেজাজ তার চড়ে উঠেছিল। নেমেই যাত্রা স্থগিতের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, কে মশাই আপনি? ভাঙচি দেবার আর জায়গা খুঁজে পাননি? যাত্রা করে বর বেরিয়েছে, পথের মাঝখানে দাঁড় করিয়ে ভাঙচি দিচ্ছেন? মুকুজ্জে ভ্রাতৃদ্বয় ভগ্নিপতির এহেন দুর্ব্যবহারে বিচলিত হয়ে তাড়াতাড়ি বলে ওঠেন, আহ গাঙ্গুলি মশাই, কাকে কি বলছেন? ইনি কে তা জানেন? জানতে চাইনি মুকুজ্জে, থামো তুমি। যে ব্যক্তি এহেন অর্বাচীনের ন্যায় কথা কয়, চোপড়াও। হঠাৎ যেন ঘুমন্ত বাঘ জেগে উঠেছে, গর্জে উঠল, চোপড়াও বামুনের ঘরের কুষ্মাণ্ড। মুকুজ্জে চেঁচিয়ে উঠল বাঘের পর খ্যাঁকশিয়াল। দাঁড়িয়ে অপমানিত হবার জন্যে তোমার ছেলের বিয়ের বরযাত্রী হয়ে আসিনি। ইটি বোধ হয় তোমার কোনো বড় কুটুম্ব, তাই একে নিয়েই বিয়ে দাও গে, আমি চললাম। আহা হা করেন কি গাঙ্গুলি মশাই? ইনি হচ্ছেন আমাদের সাতখানা গায়ের মাথা, কবিরাজ চাটুর্য মশাই। অবশ্যই অনিবার্য কোনো কারণে ইনি যাত্রা স্থগিতের আদেশ। কবিরাজ চাটুর্যে? গাঙ্গুলির কাছার কাপড় আলগা হয়ে পড়ে। তিনি সহসা আধ ভেকট জিভ বরাবর করে সেই জিভ দাঁত কেটে দুহাত কান মলে বয়সের মর্যাদা ভুলে প্রণাম করে বসেন। রামকালী প্রণামরতের প্রতি দিকপাত মাত্র না করে সমান স্থৈর্যের সঙ্গে বলেন, হ্যাঁ, অনিবার্য কারণেই বলছি মুকুজ্জে মশাই, যাত্রা স্থগিত রাখুন। নইলে অকারণে আপনার পুত্রের বিবাহ যাত্রা স্থগিত রাখতে বলবো এমন অর্বাচীন সত্যিই আমি নই। বড় মুকুজ্জের দুহাত কচলে বললেন, আগে তার বলতে মানে লক্ষ্মীকান্ত বাবুর বংশে কোনো দোষ? আহ মুকুজ্জে মশাই, অনুগ্রহ করে আমাকে অত ইতর ভাববেন না। আমি বলছি পুত্রের বিয়ে দিতে গিয়ে আপনি বিপদে পড়বেন। আপনার পুত্র অসুস্থ। পুত্র অসুস্থ? এ আবার কি প্যাঁচের কথা? এই যে ঠিক সমুদ্রের থেকে পাথর ছুঁড়ে আসা, এই পাথরের আশঙ্কা তো ছিল না। কন্যাপক্ষ কোনো গোলমাল আছে, এবং ইনি অবশ্যই কন্যাপক্ষের কোনো বিশেষ হিতৈষী, এটাই ভাবছিলেন মুকুজ্জেরা। সেটাই স্বাভাবিক। তা নয় পথের মাঝখানে আটকে একই উল্টো চাপ। পুত্র অসুস্থ বলেই কি কবিরাজ মশাই? এ যে একটা অসম্ভব কথা বলছেন। অমন সুস্থ সতেজ পুত্র আমার উপবাসে ও মধ্যাহ্নকালের উত্তাপে বোধ করি ঈষৎ শুষ্ক দেখাচ্ছে। ছোট মুকুজ্জে কাতর ভাবে বললেন, না, শুষ্ক দেখাচ্ছে না। রামকালী জরদ গম্ভীর স্বরে বললেন, বরং বিপরীত, রীতিমতো রসস্থ দেখাচ্ছে। লক্ষ্য করলেই টের পাবেন। আমি গোড়াতেই লক্ষ্য করেছিলাম এবং আপনাকে নিবৃত্ত করবার সংকল্প নিয়েই আটকেছি। ছেলেটির চেহারায় আমি শিরস্থূলি সান্নিপাতিকের লক্ষণ দেখতে পাচ্ছি। বিবাহ সভায় নিয়ে গিয়ে সংকটে পড়বেন। বাড়ি ফিরে যান, কন্যার বাড়ি সংবাদ দিন। বরের পিসে পূর্ব বিনয় ভুলে গিয়ে রুখে ওঠেন, ভেলা ঝামেলা করলে তো দেখছি। আজ বিবাহ রাত্রিদের প্রথম প্রহর লগ্নে। এখন ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যাব আর কন্যা পক্ষকে সংবাদ দেব পাত্র অসুস্থ? এ কি ছেলের হাতের মোয়া নাকি?
বুঝতে পারছি আপনি কন্যা পক্ষের একজন মস্ত হিতৈষী। রামকালীর গৌর মুখটা রোদের তাতে এমনিতেই লাল টকটকে হয়ে উঠেছিল, এবার আগুনের মতো গনগনে দেখালো। তবু উত্তেজিত হলেন না। সতাচ্ছিল্যে গাঙ্গুলির প্রতি একটা কটাক্ষপাত করে বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, বিশেষ হিতৈষী। লক্ষ্মীকান্ত বানুজ্জে মশাই আমার মাতুলের স্মৃতীর্থ, পিতৃতুল্য। তার পৌত্রটিতে বিবাহ রাত্রে বিবাহ হয়, এটা আমার অভিপ্রেত হতে পারে না। নির্মল নিমেষ আকাশ থেকে যেন বজ্রপাত ঘটল। একই সর্বনেশে অলক্ষণে কথা, একই অভিশাপ, না অপ্রকৃত মস্তিষ্কের প্রলাপ? মুকুটজেরা গলায় পৈতে হাতে জড়িয়ে হা হা করে উঠলেন। রামকালী নিপাত নিষ্কম্প দীপশিখা, কঠিন হৃদয় বিস্তারক অপরাধীর প্রতি মৃত্যুদণ্ডাদেশ দিয়েও যেমন স্থির থাকে, তেমনি অটল স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অভিশাপ দেওয়া হলো না। বইতে হাত থেকে ছেড়ে মুকুটজেরা কেঁদে উঠলেন। এ কি বলছেন কবিরাজ মশাই? কি করব বলুন, আমি মুখের ওপর স্পষ্ট বলতে চাইনি, আপনারাই বলালেন। শুনুন, যদি হিত চান এখনো পুত্রকে তার জননীর কাছে নিয়ে যান। স্পষ্ট দেখতে পাচ্ছি স্বয়ং কাল ওর শিওরে দাঁড়িয়ে। আর বেশি বাক্য ব্যয়ে সময় অপচয় করবেন না। তাছাড়া আপনারা উচ্চাটন হলে পুত্র বিহ্বল হবে। কিন্তু মুকুটজেরাও তো রক্ত মাংসের মানুষ, ওদেরও বিশ্বাস অবিশ্বাস নিয়ে তৈরি মন। যে ছেলে পালকির মধ্যে দিব্যি বসে রয়েছে, মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখছে নিচ্ছি কি হচ্ছে এখানে, যার কপালে এখনো চন্দনের রেখা জলজল করছে, আর গলার মালা থেকে সুগন্ধ বিকিরণ করছে, সামান্য একটা মানুষের কথায় বিশ্বাস করে বসবেন যে ছেলের শিয়রের সমন দাঁড়িয়ে? আর সেই কথায় বিশ্বাস করে একটা নিরীহ ভদ্রলোককে মরণোত্তর সর্বনাশের গহরে নিক্ষেপ করে মুড়ের মতো যাত্রা করা ভর নিয়ে ফিরে যাবেন? বানুজ্যেদের হবে কি? কন্যা ভষ্টা লগ্না হওয়া মৃত্যুর চাইতে কি কিছু কম? না, এ অসম্ভব। নিশ্চয়ই এ কোনো চক্রান্ত। হয় এই চাটুর্যের সঙ্গে লক্ষ্মীকান্ত বানুজ্যের ঘোরতর কোনো শত্রুতা আছে, নচেত এই লোকটা আদেও কবিরাজ চাটুর্যেই নয়, কোনো খ্যাপাটে বামুন। তবু এই ব্যক্তিত্বের প্রভাবের সামনে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আর সন্তানের সম্পর্কে অত বড় অভিশাপ সদৃশ বাণী। ছোট মুকুটজি একবার অদূরবর্তী পালকির দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস পক্ষে বললেন, আমিও তো রোগের কোনো লক্ষণ দেখছি না কবিরাজ মশাই। রামকালী একটু বিষাদ ব্যঞ্জন হাসি হাসেন। তা দেখতে পেলে তো আমার সঙ্গে আপনার কোনো প্রভেদ থাকতো না মুকুটজি মশাই। আসুন, এদিকে সরে আসুন। দেখছেন তাকিয়ে ছেলের ললাটে ওই চন্দন রেখা, সত্য চন্দনের মতো আর্দ্র, অথচ বলছেন এক প্রহরকার আগে চন্দন পরানো হয়েছে। তাহলে তো চন্দন এতক্ষণে শুকিয়ে খড়ি হয়ে যাবার কথা, হয়নি, কারণ চোরা সান্নিপাতিকে সর্বশরীর রসস্থ হয়ে উঠেছে। একথা হঠাৎ পাত্রের চেষ্টা হেসে ওঠেন। কবিরাজ মশাই, খুব সম্ভবত পথশ্রমে আপনি কিছু অধিক ক্লান্ত, তাই লক্ষণ নির্ণয় ভুল করছেন। গ্রীষ্মকালে ঘর্ম নির্গমনে দরুন চন্দন শুকিয়ে উঠবার অবকাশ পায়নি, এই তো কথা। ও হে বেয়ারা, চলো চলো, পালকি ওঠাও, শুভযাত্রায় একই বিপত্তি। লক্ষণ নির্ণয়ে ভুল করেছেন রামকালী। রামকালী নিজেরই মাথার শিরা ফেটে যাবে নাকি? এবার নিজের পালকির দিকে অগ্রসর হতে উদ্যত হলেন রামকালী, কিন্তু আবার কি ভেবে থমকে দাঁড়িয়ে আরো ভারী গলায় বললেন, শুনুন মুকুটজি মশাই, রামকালী চাটুর্যের লক্ষণ নির্ণয়ে ভুল হয়েছে এ কথা যদি অন্য কোনো ক্ষেত্রে উচ্চারণ করতেন, সে ঔদ্ধত্যের সমুচিত উত্তর পেতেন। কিন্তু এখন আপনার সংকট সময়, ওদিকে বানুজ্যেরাও বিপন্ন, তাই মার্জনা পেয়ে গেলেন। লক্ষ্মীকান্ত বানুজ্যের বাড়ি এখনো সংবাদ দেওয়া প্রয়োজন, এবং সেই কাজ আমাকেই করতে হবে। প্রয়োজন হলে পালকি ছেড়ে দিয়ে ঘোড়া নিতে হবে। তবে আপনাকে শেষ সাবধানের কথা জানিয়ে যাচ্ছি, ছেলেটির মাথার ছিঁড়ে ভিতরে রক্তক্ষরণ শুরু হয়েছে। চোখের শিরার রং এখনো রগের শিরায় স্ফটির দিকে লক্ষ্য করলে আপনিও ধরতে পারবেন। মনে হচ্ছে খানিক বাদেই বিকাশ শুরু হবে। জানানো আমার কর্তব্য বলেই জানিয়ে দিলাম। বলছিলেন না লক্ষণ নির্ণয় ভুল? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি রামকালী কবিরাজের বিচারে যেন ভুলই হয়ে থাকে। রোদের ঘামকে কাল ঘাম ভাবার ভ্রান্তিই তার হয়েছে, এই যেন হয়। আর কি বলবো। আচ্ছা, নমস্কার। ওরে গধাই, তোল পালকি, পা চালিয়ে একবার বসিরের ওখানে চল দেখি, ঘোড়াটাকে নিতে হবে। পালকি চলতে শুরু করেছে। হঠাৎ ছুটে এলেন ছোট মুকুটজি। প্রায়
দুকড়ে কেটে চিৎকার করে উঠলেন, কবিরাজ মশাই, এত বড় সর্বনাশের কথা বললেন, যদি তো একটু ওষুধ দিলেন না। রামকালী গম্ভীর বিষণ্ণভাবে হাতটা একটু নেড়ে সে হাত কপালে ঠেকিয়ে বললেন, দেবার হলে আপনাকে বলতে হতো না, আমি নিজেই দিতাম, কিন্তু এখন আর স্বয়ং ধন্বন্তরীর বাবারও সাধ্য নেই। ও পালকিতে তখন বড় মুকুটে উঠে পড়ে বিরক্তভাবে বলে ওঠেন, দুগ্গা দুগ্গা, যত সব বিঘ্ন। যাত্রাকালে কার মুখে দেখে বেড়ানো হয়েছিল, কোথা থেকে এক উৎপাত জুটে। এই রাজু, অমন ঢুলছিস কেন? গরমে কষ্ট হচ্ছে? রাজু রক্তবর্ণ দুটি চোখ মেলে বলে, না জ্যাঠামশাই, শুধু বড্ড শীত করছে।